এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। দর্শক, আপনারা জানেন সংস্কার, নির্বাচন, জাতীয় ঐকমত্য, রাজনৈতিক অঙ্গনে বিভাজনের সুর সবকিছু মিলিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। তাই আজকে আমরা শিরোনাম রেখেছি উত্তপ্ত রাজনীতি ও ঐকমত্যের ভবিষ্যৎ। সঞ্চালনায় রয়েছি আমি মুন্নি ইউসুফ। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমার সঙ্গে, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব নাজমুল আশরাফ, চিফ এডিটর, গ্লোবাল টিভি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছে ডাক্তার জনাব রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব নাজমুল আশরাফ, শুরুতেই যদি আপনার কাছে আসি, রাজনৈতিক অঙ্গন বেশ কয়েকদিন উত্তপ্ত বা এই সাময়িক সময় উত্তপ্ত হয়েছে, সেটি যেমন রয়েছে তেমনি ইশরাককে মেয়র ঘোষণার সেই বিষয়টিতে যদি প্রথমেই আসি, যে ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে এনসিপি নেতারা এই বিষয়ে নানা রকম মন্তব্য করছেন, মব সৃষ্টি করে রায় আদায়, এমন কিছু কিন্তু তারা বলছেন। আসলে কি হচ্ছে এবং মেয়র পদের শপথ পড়াতে বাধা তো এখন নেই, আর অতীতের যেসব নির্বাচনকে বিএনপি অবৈধ বলল, মেয়র পদের শপথ পড়ানোর দাবির মধ্য দিয়ে সেই নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিএনপি এনসিপির দ্বন্দ্ব কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি, আস্তে আস্তে সেটি বেশ প্রকট হয়েছে। সাম্প্রতিককালে মাঠে ঘাটে কথাবার্তায়, তর্কে বিতর্কে সেটি আরও ঘনীভূত হয়েছে। এখন যেটি আপনি এনসিপির বরাত দিয়ে বলছিলেন যে মব সৃষ্টি করে আদালতের রায় নিয়েছে, এই চর্চা কারা শুরু করেছে? মব সৃষ্টি করে নানান দাবি দাওয়া আদায় করা, সরকারকে বাধ্য করা, নিজেদের পছন্দ এবং পক্ষের সব কিছুকে নিশ্চিত করা, এই কাজটি তো এই এনসিপি বা এমনকি দল গঠনের আগেও এই শক্তি, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র জনতার আন্দোলনে, তারাই কিন্তু এই সংস্কৃতিটা শুরু করেছে। মববাজি নিয়ে তো আমরা গত 9.5 মাসে অনেক ঘটনা দেখলাম, অনেক কাহিনী শুনলাম। ফলে এটি যারা করেছে সবচেয়ে বেশি, তারা যদি আরেকজনকে অভিযুক্ত করে এই অপরাধে, তো সেটি আসলে খুব মানে যৌক্তিক মনে হয় না। এখন ইশরাককে মেয়র ঘোষণা বা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলনটি চলছে আজকে 9ম দিন পর্যন্ত, তার পেছনের ইতিহাসটা আমরা সবাই জানি যে আদালতের বা ট্রাইব্যুনালের রায়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আগে যাকে মেয়র ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো আপিল করে নাই, বরং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া শপথ আয়োজনের আপনার চিঠি দিয়েছে। কিন্তু মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব দিতে এই সরকারের বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বা স্থানীয় সরকার উপদেষ্টার অনীহা কেন? তার আগে একটু বলে নেই, চট্টগ্রামে কিন্তু একই ধরনের, সেখানেও পরাজিত প্রার্থী ট্রাইব্যুনালে আপিল আপনার মামলা করেছিলেন, তার প্রেক্ষিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে, তিনি শপথ নিয়ে দায়িত্ব পালন করছেনও। ফলে একই ধরনের আরেকটি ঘটনা যখন ঢাকায় ঘটে, সেক্ষেত্রে একই মন্ত্রণালয়ের অধীনে তো সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানই এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে একই উপদেষ্টা আছেন, তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে তিনি বাধা হয়ে দাঁড়ালেন না বা নানান ইস্যুকে সামনে নিয়ে আসলেন না, এখানে কেন? যখন এই আন্দোলন চলছে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে, এই আন্দোলন চলাকালীন আমরা দেখেছি যে ইশরাকেরও কিছু বক্তব্য বা স্ট্যাটাস আমরা দেখেছি, আসিফ মাহমুদেরও দেখেছি। আসিফ মাহমুদ 10টা কারণ উল্লেখ করেছেন কী কী কারণে মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানো বা দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। তার সবগুলি প্রায় আইন সংক্রান্ত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যেটি একটা রিট হয়েছে গ্যাজেটের বিরুদ্ধে। নির্বাচন কমিশন যে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে তার বিরুদ্ধে একটা রিট হয়েছে, তার ফলাফল আজকে আমরা জানলাম, সেই রিটটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। তার মানে তাকে এখন মেয়র হিসেবে শপথ পড়াতে কোনো আইনি বাধা নাই। আবার এরই মধ্যে শুনলাম রিটকারী আইনজীবী বলেছেন যে রবিবারে তারা আবার এটার বিরুদ্ধে আপিল করবেন, মানে প্রক্রিয়াটা আরও আইনের মধ্য দিয়ে দীর্ঘায়িত হবে। তো ঢাকায় একজন প্রশাসক তিনি বসিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনে, সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। সেই ব্যক্তিকে নিয়ে, নিয়োগ নিয়ে, যিনি নিয়োগ দিয়েছেন বা যার সিদ্ধান্তে এটা বাস্তবায়ন হয়েছে সেটি নিয়ে আপনি এই সরকারের যদি প্রতিটি উপদেষ্টা ধরে ধরে কথা বলেন, অনেকের সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা আছে, অনেকের নিয়ে কোনো আলোচনাই নাই। গত 9.5 মাসে একদিনও আলোচনা হয় নাই বা বিতর্ক তৈরি হয় না, এরকম অনেক উপদেষ্টা আছেন
যারা সবচেয়ে বেশি সমালোচিত আলোচিত যাই বলি না কেন, তার মধ্যে আপনার এই আসিফ মাহমুদ একজন। আসিফ মাহমুদ অনেক বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ সাহেব মারা যাওয়ার পরে, এবং সেই দায়িত্ব এবং কর্তৃত্ব ক্ষমতা তিনি কতটা ব্যবহার বা অপব্যবহার করছেন, তার পিএসের কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে সব কিছু আমরা জানি। তার মানে উনি কি এই কর্তৃত্ব বা ক্ষমতা তার মতো করে ব্যবহার করতে চাচ্ছেন? সেই জায়গায় আদালতের রায় থাকা সত্ত্বেও বিএনপির হওয়ার কারণে একজন মেয়রকে তিনি দায়িত্ব দিতে চাচ্ছেন না, নানান আইনি বা অন্যান্য জটিলতার মধ্য দিয়ে সেটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। কারণ ঢাকা শহরের অর্ধেক যদি বিএনপির হাতে চলে যায়, সেটি তার নিজের বা তার পছন্দের বা তাদেরই দল এনসিপি, তাদের জন্য কতটা সহায়ক বা আপনার ক্ষতিকর হয় সেগুলো তিনি ভাবছেন কিনা সেটা তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনি ওই নির্বাচন অবৈধ ছিল, ওই নির্বাচন বাতিলের জন্যই কিন্তু তিনি প্রথম ট্রাইব্যুনালে আপিল করেছিলেন। এরপরে সংশোধনী আর্জিতে তিনি নিজেকে মেয়র নির্বাচনে আবেদন করেছেন। তো ওই নির্বাচনটি বৈধ কি অবৈধ তার দুটো দিক আছে। নির্বাচনটা যেভাবে আয়োজন করা হয়েছে, যে সরকারের অধীনে, যে নির্বাচন কমিশনের অধীনে, এবং তাতে করে বিএনপির প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তখনও বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং তার পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময়ের যেসব চিত্র আমরা দেখেছি, যথেষ্ট সমর্থন তিনি পেয়েছেন। ভোটে তিনি কতটুকু কী পেয়েছেন আমরা জানি না, কিন্তু আদালতের রায় আপনাকে মানতে হবে। যদি ট্রাইব্যুনালের রায় আপনি না মানেন, তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন। তখন নির্বাচন কমিশন কেন আপিল করে নাই সেটার জন্য অভিযুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশনকে। এখন তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে এনসিপি, এবং পুরো নির্বাচন কমিশন বাতিল বা পুনর্গঠনের কথা বলছে। তাদের সবাইকে বিএনপির মুখপাত্র এবং নির্বাচন কমিশনের যে কার্যালয় আগারগাঁওয়ে, সেটাকে বলা হচ্ছে বিএনপির দলীয় অফিস। তার মানে মাঠ পর্যায়ে একসময় পুরো দখলদারিত্ব ছিল, মানে দাবি দেওয়া আদায় এবং নিজেদের ইচ্ছা পছন্দ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই কাজটা এনসিপি বা তাদের যারা সমর্থক বা নানান প্ল্যাটফর্মে তাদের লোকজন আছে যারা গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পর্যায়ে, এরা মোটামুটি মাঠ দখল করে তাদের মতো করে সব কিছু চলেছে। বিপরীতে অন্য কোনো দল, বিশেষ করে বিএনপি, সেইভাবে সক্রিয় ছিল না। তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো দাবিতে সেভাবে তারা সোচ্চার ছিল না। ইশরাকের এই আন্দোলন সম্পর্কে ইশরাক নিজেই স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মেয়র ফেয়র হওয়াটা বড় কথা না, কতিপয় ব্যক্তির ক্ষমতা দখল করে থাকা এবং দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা, সেটা উন্মোচন করাই তার উদ্দেশ্য, সেটাও আমরা দেখছি। এখন যে মুখোমুখি অবস্থানে আমরা মাঠে বিএনপি এবং এনসিপিকে দেখছি, এটি সরাসরি বলতে গেলে নির্বাচনের পক্ষে আর বিপক্ষের বিষয়। নির্বাচনের পক্ষে বিএনপি সহ আরও কিছু দল আছে, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর এনসিপি, মূলত এনসিপি বা এরকম আরও কিছু দল বা গোষ্ঠী আছে যারা নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে পরে তাদের ক্ষতি, নির্বাচন না হলে পরে তাদের লাভ। তারা এখন যে বাস্তবতায়, যে সুবিধায়, যে কর্তৃত্ব, যে ক্ষমতা, যে দাপট নিয়ে আছেন, নির্বাচন হলে পরে সেটা থাকবে না, ফলে তারা নির্বাচন চাইবেন না। অনন্তকাল পিছিয়ে দেওয়ার জন্য তারা সকল বিচার শেষ করতে হবে, উমুককে ঝুলাইতে হবে, সংস্কার শেষ করতে হবে, আরও এমন সব শর্ত তারা যুক্ত করছেন, যেটার কারণে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে, বহু দিন পরে হতে পারে। তাতে করে আমাদের গণতন্ত্রে ফিরে আসা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্বাভাবিক যেই বাস্তবতা একটা দেশে হওয়ার কথা, সেটি হয়তো অনেক বিলম্বিত হবে। সেই কারণে নির্বাচন নিয়ে এত চাপ। নিশ্চয়ই আপনি পরবর্তী আলোচনা আসবেন যে এই নির্বাচন এবং নির্বাচন থেকে দৃষ্টি সরানোর জন্য করিডোর, বন্দর থেকে শুরু করে আরও বিষয় নিয়ে আসা, এই ব্যাপারে সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান নিয়ে অনেক কিছু অবশ্যই এইসব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ডক্টর রাকিব আল হাসান, আপনার কাছে যদি আসি, এই যে দুইজন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং আজকে সন্ধ্যায় আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারা দেখা করেছেন। এমন একটা উত্তপ্ত পরিস্থিতিতে তারা এই যে দেখা করলেন বা বৈঠক করলেন, এটা তাৎপর্য কি, আসলে হচ্ছেটা কি? আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, যে বৈঠক হচ্ছে, বৈঠক হবে, গত সাম্প্রতিক সময়ে আমরা আরও বেশ কয়েকটি বৈঠকের কথা শুনেছি, কিছু রিউমারের কথা শুনছি, আমরা কিছু গুঞ্জনের কথা শুনছি। যাই হোক, এখন ভিতরের আলাপটা কি হয়েছে সেটা তো তারা এবং তাদের খোদা ছাড়া আর কেউ জানে না। তো আমরা কিছু ঘটনার ডট যদি আপনাকে মিলাই, আমাদের কাজে আসলে
প্রকাশিত সংবাদ কিংবা আপনাদের প্রকাশিত যে ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা একটু বিশ্লেষণ করা এবং তারপরে আমরা একটা কনক্লুশনে পৌঁছানো। দেখুন, আমাদের এই মুহূর্তে আলোচনা কি হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে কিংস পার্টি অথবা যে পাওয়ার পার্টি, তারা 2-0 গোলে পিছিয়ে আছে। এখন এই 2-0 গোলের তারা কতটুকু কভার করতে পারবে বা শেষ পর্যন্ত এর ফলাফল কতটুকু পর্যন্ত যায় সেটা একটু দেখার বিষয়। দেখুন, খেলা এখন প্রথমার্ধে চলছে, ইলেকশন ঘোষণা হওয়ার আগ পর্যন্ত খেলা প্রথমার্ধে চলবে। তো আমরা দ্বিতীয়ার্ধে কখন যাব সেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রেজিস্ট্রেশনের জন্য, তো সেটার জন্য আসলে আমাদের আরও অপেক্ষা করতে হবে বা আগামী কয়েকটি দিন আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ। আর প্রথমার্ধের খেলায় এখনও পর্যন্ত খুব হযবরল অবস্থা। প্রথমার্ধে আমরা আশা করেছিলাম যে আমাদের যে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে কিংবা আমাদের যে ঐক্যমত বা আমাদের বিচার প্রক্রিয়া, মানে মোটামুটি দাগে আমরা যে আকাঙ্ক্ষার জন্য আমরা লড়াই করেছিলাম সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন হবে। কিন্তু গত 10 মাসে দেখুন আমরা প্রত্যেকটি মানুষ এখানে আমরা ভীষণভাবে আমরা হতাশ হয়েছি এবং আমাদের যে হতাশা যে চূড়ান্ত রূপ, সেই চূড়ান্ত রূপের জন্য আরেকটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সেটি দেখুন, আমাদের যে গণ-অভ্যুত্থানের শক্তি, তাদের একটি পলিটিক্যাল দল গঠন করা বা আমাদের পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা, ভ্যাকুয়ামকে শূন্যস্থানটা পূরণ করা কিংবা আমাদের আওয়ামী ফেসিবাদের পতনের পর যে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের যে নতুন রাজনৈতিক শক্তি কিংবা আমাদের দীর্ঘদিন থেকেই দুটি মূল পাওয়ার পার্টি বা তৃতীয় কোনো শক্তির যে আবির্ভাব হচ্ছিল না, সেটাও খুব জরুরি ছিল। বাট তাদের যে কার্যক্রম শুরু থেকেই তারা যখন এই দুজন উপদেষ্টা, পরবর্তী আরেকজন উপদেষ্টা যোগ দিলেন, পরবর্তীতে নাহিদ ইসলাম বের হয়ে তিনি দল গঠন করলেন, দল গঠন করলেও তারা কিন্তু তাদেরই পার্ট, এখনও সরকার রয়ে গেছে। তো তাদের আসলে এই অ্যাক্টিভিটিগুলো, নানান অ্যাক্টিভিটিগুলো এবং তাদের যে মবক্রিসি ক্রাইম, যে তারপরে হচ্ছে কি আপনার দেখুন ফেসবুককে আদালত বানিয়ে, ফেসবুককে সংসদ বানিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা, বিভিন্ন তথাকথিত কিছু ইউটিউবারদের জাদুমন্ত্রে তারা দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া, সব মিলে তাদের যে সম্ভাবনাময় শক্তি ছিল বা তাদের যে মানে সম্ভাবনাময় জিনিস ছিল সেটি আসলে অঙ্কুরে আসলে বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে থাকি আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে আমাদের তার চেয়ে আরও বেশি মেধাবী তরুণরা যে জাসদ গঠন করেছিল, আমি মনে করছি জাসদের চেয়ে ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। এবার আসলে আপনারা আসলে দেখুন, আপনি যে মিটিংয়ের তাৎপর্যের কথা বলছেন, আমি আমার কথাই বলেছিলাম যে তারা প্রথমার্ধের খেলায় 2-0 গোলে পিছিয়ে আছে। দেখুন, আপনি দেখেন এই সরকারের ওই নাজুল ভাই যেটা বলছিলেন যে আমরা সংস্কার, আপনি প্রত্যেকটি বিষয়ের জন্য রাজনৈতিক দলদের আপনি মতামত চাচ্ছেন, সবার মতামত চাচ্ছেন, কিন্তু করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, করিডোর, বন্দর, এইসব বিষয়ে আপনি কোনো পলিটিক্যাল পার্টির কোনো স্টেক নিচ্ছেন না, কোনো সিভিল সোসাইটির স্টেক নিচ্ছেন না। এমনকি গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন তাদের সাথে আলাপ করা হয়নি। আপনি দেখুন, আমাদের সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তাদের নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, অনেক ধরনের অভিযোগ আপনার আমার থাকতে পারে, আমি 100% স্যাটিসফাই হব না, দ্যাটস ট্রু, বাট তারা তো এই জিনিসগুলো ডিল করবে। আমাদের বন্দর বলেন, এখন আপনি যে করিডোর দিবেন, করিডোরের আমাদের বর্ডার সীমান্তের জন্য বিজিবি আছে, আর্মি রয়েছে, তো তাদের সাথে আপনি কোনো ডিসকাশন না গিয়ে, কোনো ধরনের কোঅর্ডিনেশনে না গিয়ে, এমনকি কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি অ্যাড্রেস না করে আপনি বন্দর দিয়ে দিচ্ছেন, আপনি করিডোর বিষয়ে আলোচনা হচ্ছিলেন। এবং তার চেয়ে আরও বড়, আমি সির্ফ ফাইজলামি বলবো, আপনি দেখেন গত 27শে এপ্রিল জনাব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছেন যে আমরা করিডোর দেওয়ার ব্যাপারে আমরা নীতিগত সম্মত হয়েছি। তারপর আপনি দেখেন গতকালের প্রেস ব্রিফিং জনাব নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের, উনি বলেছেন করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি, যেখানে তারা এগুলো আগেই ঘোষণা দিয়ে বলেছেন, 1 মাস পর আসে তারা কথা চেঞ্জ করেছেন। ইভেন তিনিও বলেছেন যে আমরা দিয়ে দিব, আমরা আমাদের মতো দিব। তারা আসলে এই ধরনের সির্ফ ফাইজলামগুলো কেন করছেন আমরা জানি না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো আপনি যদি অ্যাক্টিভিটিগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে তারা আসলে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে। এবং আমাদের দেশের ক্ষমতার কি একটা মজা, কি একটা চেয়ারের যে একটা, মানে আমরা জানি না এটা কি ম্যাজিক কিনা, যারা চেয়ারে যায় তারা আসলে আমাদেরকে স্টুপিড মনে করে, কিন্তু আমি খুব উইথ ডিউ রেসপেক্ট ওনার, আমরা মনে করি আমরা এতটা স্টুপিড না। আপনি দেখেন, দেখুন আপনার এই যে করিডোর নিয়ে আলাপ হলো, তারপরে দেখুন গতকাল সেনাপ্রধানের আমরা আজকে দৈনিক পত্রিকার যে রিপোর্ট আমরা দেখলাম যে করিডোরের বিষয়ে কোনো ধরনের করিডোর দেওয়া যাবে না। এবং যেহেতু একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের উদ্যোগে করিডোর দেওয়ার মতো একটা সেন্সিটিভ বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছিল, তথাকথিত প্রচলিত রয়েছে বাজারে, কথাটা কথিত রয়েছে যে আমাদের আনঅফিসিয়াল করিডোরটি চালু হয়ে গিয়েছিল, 2-1টি চালানো গিয়েছিল। তো যাক, আমি অফিসিয়ালটিই বলি, যেহেতু করিডোর এখন আর হচ্ছে না, যেহেতু একটি বিশেষ গোষ্ঠী করিডোর দিয়ে আমাদেরকে একটি ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চেয়েছিল, এবং যেটি এখন আপাতত হচ্ছে না, এবং যার কারণে তারা 1-0 গোলে পিছিয়ে পরবর্তী গোলটি তারা খেয়েছে। দেখুন, আপনি আজকে দেখেন, আপনি নিজে নিউজে পড়ছিলেন যে উপদেষ্টা মাহফুজ তিনি ক্ষমা চেয়েছেন। দেখুন, এখন তারাই ফেসবুকে সব কিছু বলে, ফেসবুকে তারাই সব কিছু ডিসাইড করে, আবার ফেসবুকে তারা সব কিছু সমাধান করতে চায়, তারাই মব ক্রাইম করছে। আজকে সাজিদ আলম বলেছে যে মব ক্রাইম করা যাবে না, অথচ সেই কিন্তু মবে সর্দার। তো আপনি দেখেন এই ধরনের নানা কৃতিকলাপ কিন্তু তারা এখন যখন ব্যাকফুটে চলে যাচ্ছে এবং
সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা একটা গুজব দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন, ফেসবুকে তাদের লোকজনই বলছিল, আমি সত্য মিথ্যা আমরা জানি না। তো ধরেন এই ধরনের নানা ধরনের এখন যখন আমরা একটা ইকুয়েশনে চলে আসছি, আমাদের নেক্সট ইলেকশন কবে হবে, ইলেকশন কেন্দ্রিক আমাদের যাত্রাটা কীরকম হবে, আমাদের ঐক্যমত কতটুকু সংস্কার আমরা হবে, বেসিক যে জিনিসগুলো আমাদের চাওয়ার ছিল, বিচার, তারপর আহতদের পুনর্বাসন, কোনো কিছুই আপনার হয় নাই। তো এই জায়গা থেকে তাদের আপনার যে মিটিংয়ের আলোচনা, এখন আমার কাছে মনে হচ্ছে তারা চরম ব্যাকফুটে রয়েছে। এটাকে ফুটবল খেলায় দ্বিতীয় গোল, আর ক্রিকেট খেলা যদি আপনি বলেন তাহলে চরমভাবে মানে ফলোঅনে পড়েছে ইনিংস ব্যাটিং ব্যর্থতায়। এখন জানি না তারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং ব্যর্থতা কতটুকু কভার করতে পারবে, বাট আমরা খুব ভালো কিছু দেখতে পাচ্ছি না। জনাব নাজমুল আশরাফ, এই যে বিএনপি ও এনসিপির পৃথক কর্মসূচি হঠাৎ করে রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি করেছে, যেমনটি আপনিও বলছিলেন যে এই ধরনের টুকরো আন্দোলনগুলো আসলে বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতে গঠনের পথে কতটুকু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, আপনার কি মনে হয়? ঐক্যমত তো আসলে এখন পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে হয় নাই। জাতীয় ঐক্যমত্য কমিশন বানিয়েছি আমরা, সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছে, কথা বলছে, সংস্কার প্রস্তাব দিচ্ছে এবং বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে তাদের মতামত দিচ্ছে এবং বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবের বেশিরভাগই বিভিন্ন দল মানছে, যেগুলো নিয়ে তেমন কোনো বিতর্ক নাই। কিন্তু যেগুলোর সাথে একমত হচ্ছে না ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো আসলে এই মুহূর্তে তো নাই, নির্বাচিত সংসদও বাস্তবায়ন করতে পারবে কি না সে ব্যাপারে ঐক্যমত হবে কি না এটি নিয়ে সন্দেহ আছে। এখন ঐক্যমতের কথা আমরা বলি, কিন্তু আপনি গত 9 মাসে বলেন যে কোন বিষয়টা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হয়েছে? সংস্কার প্রস্তাব নিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বিচার প্রক্রিয়া চলছে হতাশাজনক। যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের ব্যাপারে সরকারের যে ভূমিকা, নিহতদের পরিবারের জন্য, আহতদের চিকিৎসার জন্য, সেটার মধ্যে অনেক ব্যর্থতার চিত্র আমরা সেভাবে দেখি। সব কিছু মিলে যদি আপনি বলেন যে 9.5 মাসে কোন কাজটা সবাই মিলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একমত হয়ে আমরা করতে পেরেছি? পারি নাই, চেষ্টা চলছে। এমনকি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও না, বা এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, পরে যারা যুক্ত হয়েছেন, শুরুতে যারা ছিলেন, পরে যারা যুক্ত হয়েছেন, এবং বিভিন্ন কমিশনে যারা দায়িত্বে আছেন, কমিশনে যারা সদস্য আছেন, এগুলো কোনো ব্যাপারে কিন্তু ঐক্যমত নাই। মানে সরকার করেছে, তাদের মতো করে করেছে, অনেক বিরোধ আছে, আপনার আপত্তি আছে। কিন্তু তারাই গঠন করেছে, আবার তারা এটা পুনর্গঠন চাচ্ছে। এত হাস্যকর কি? এই সরকারই ইসি গঠন করেছে আগের আইনে, যেটি নিয়ে তারা সমালোচনা করছিল, সেই কমিশন দায়িত্ব পালন করছে এবং এই কমিশনের অধীনে কোনো নির্বাচন এখনো হয় নাই। আপনি কি বলতে পারেন যে এই কমিশন ভালো না? একটা নির্বাচন হতো, আমরা উদাহরণ দেখতাম যে এই ইলেকশন কমিশনের অধীনে ভালো নির্বাচন হয় নাই, তো আমরা এই কমিশন চাই না, ওইরকম দাবি তোলা যেত। যারা পরীক্ষাই দেয় না, আপনি তাকে ফেল করাবেন কি করে? কেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলন, তাকে পুনর্গঠন বাতিল, এবং তাদেরকে বিএনপির অফিস বলছেন, বিএনপির আপনার কি মুখপাত্র বলছেন? কারণ এই কমিশন বলছে যে আমরা ডিসেম্বরের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই কথাটা তাদের পছন্দ না, কারণ ডিসেম্বরের জন্য নির্বাচন কারা চাইছে? বিএনপি সহ বেশ কিছু দল চাইছে। সো ওনারা ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন ওনারা প্রস্তুতি নিয়ে রাখলে তো সমস্যা নাই, আপনি জুনে বলেন বা তার চেয়ে পরে বলেন, তার প্রস্তুতি তো থাকতে পারে। যদি হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নেয়, সরকার বলে, রাজনৈতিক দলগুলো বলে হ্যাঁ আমরা ডিসেম্বর নির্বাচন করব, তখন তো কমিশনকে আমরা দোষ দিব, তারা কেন প্রস্তুতি নিয়ে রাখে না? এই জন্য তার প্রস্তুতি নিয়ে রেখেছে। তো ডিসেম্বরের জন্য প্রস্তুতি রেখেছে, বিএনপি ডিসেম্বরে চায়, সো এরা বিএনপির পক্ষের। একটা বলে দিলাম, এদের বিরুদ্ধে আন্দোলন আসলে কি? ইশরাকের ঘটনায় যে আন্দোলনটি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতাকে হত্যা করা নিয়ে যে আন্দোলনটি চলছে, এই দুটি আন্দোলন কিন্তু টানা চলছে। আর বাকি আন্দোলন এক এক দিন এক এক সময় এক এক রকম এক এক জায়গায় আমরা দেখি। এই দুটি আন্দোলনকে আমরা দুটি বিষয়ের সাথে যদি যুক্ত করি, জগন্নাথও একটা শুরু করেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটা থেমে গেছে। ইশরাকের আন্দোলনটা একটা পারপাস আছে, একটা ডিমান্ড আছে, লক্ষ্য আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখলে এটা একটা রাজনৈতিক আন্দোলন, এবং এই রাজনৈতিক আন্দোলনটা সরকারের বিরুদ্ধে, নির্দিষ্টভাবে একজন উপদেষ্টার বিরুদ্ধে। এখন দুজন উপদেষ্টা পদত্যাগ তারা চাইছে। ছাত্রদলের যে আন্দোলনটি আপনার শাহরিয়ার আলম সৌম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে, সেখানে প্রক্টর উপাচার্যের পদত্যাগ চাওয়া হচ্ছে, প্রকৃত অপরাধীদেরকে ধরার কথা বলা হচ্ছে, এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত অনেক রকমের ইঙ্গিত টিঙ্গিত তারা দেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক আন্দোলন। ফলে এই দুটি আন্দোলন কিন্তু এক রকমের রাজনৈতিক চেহারা আছে, এবং এটা সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করছে। এখন এই আন্দোলন দুটির নানান সমালোচনা হচ্ছে, এই রাস্তাঘাট বন্ধ হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। হ্যাঁ, আন্দোলনের জনদুর্ভোগ হবে, বাংলাদেশে এটা সবসময় হয়েছে। এখন তাহলে এই আন্দোলন দুটো চালিয়ে যাওয়ার পরিস্থিতি কেন তৈরি হলো? এই ইশরাকের ঘটনা তো হতোই না এই আন্দোলন যদি ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি শপথ করানো হতো। তার মানে সরকার এখানে বাধা দিয়ে এটাকে প্রলম্বিত করেছে।
আর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনটাকে আমি বলবো যে কে প্রকৃত হত্যাকারী, যে কজনকে ধরে নিয়ে আসা হয়েছে তারা মাদক সেবী দেখানো হচ্ছে এরাই আসলে অপরাধী, এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু প্রমাণিত না। আমরা ধরে নিচ্ছি যারা আন্দোলন করছেন তাদের একটা ধারণা বা বিশ্বাস আছে কি কারণে কারা তাকে মেরে হত্যা করে থাকতে পারে, তাদেরকে লক্ষ্য করে তারা বলছেন প্রকৃত অপরাধী ধরার জন্য। এই দুটি আন্দোলন শুধুই দুটি বিষয়ভিত্তিক আন্দোলন না, কোটা বিরোধী আন্দোলন থেকে কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে গেছে। ফলে এই আন্দোলনগুলোকে তারা সহজভাবে নেবে না সরকার বা সরকার সমর্থিত দলগুলো, এটাই স্বাভাবিক। তারা তখন পাল্টা হিসেবে নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন শুরু করলো বা অন্য আরও অনেক কথা বলছে। তবে মাঠে ঘাটে আন্দোলনের চেয়ে যেটা রাকিব বলছিলেন যে ফেসবুকের আন্দোলন, ফেসবুক কেন্দ্রিক যত রকমের তৎপরতা, স্ট্যাটাস, প্রতিক্রিয়া, ক্রিয়া, সিদ্ধান্ত যা কিছু আমরা দেখি, আমরা তো একজন উপদেষ্টাকে জানি যে ওনার কথা আমরা হয়তো 6 মাসে 9 মাসে একদিন শুনি নাই, কিন্তু ওনার অনেক বড় বড় স্ট্যাটাস আমরা ফেসবুকে দেখি, যে স্ট্যাটাসের বড় ধরনের প্রভাব পড়ে আমাদের রাজনীতিতে, প্রশাসনে, সরকারে, বিরোধী দলের সব ক্ষেত্রে। তো ফলে এই অবস্থাটা তৈরি করার পেছনে আগে যে কথা বলছিলাম, লক্ষ্য একটাই যে নির্বাচনটাকে অনিশ্চিত করা, পিছিয়ে দেওয়া এবং এমন সব বিষয় নিয়ে আসা, এমন সব পরিস্থিতি তৈরি করা, এমন সব সংকট তৈরি করা যখন মানুষ ওইটা নিয়েই ব্যস্ত থাকবে, সবাই ওইটা নিয়ে কথা বলবে, নির্বাচনটাকে তখন গুরুত্ব দেবে না। করিডোরের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। করিডোর নিয়ে স্পষ্টভাবে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তবে কিছু শর্ত দিয়েছি, শর্তগুলো পূরণ হলে আমরা সিদ্ধান্ত নেব। ওটার বিপরীতে উনি কোনো বয়ান দেন নাই। এটা নিয়ে প্রথমে প্রেস সেক্রেটারি বললো যেগুলো বাজে কথা হ্যান ত্যান, আবার প্রেস সেক্রেটারির বক্তব্যের মধ্যে ছিল হ্যাঁ আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তারপরে যিনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যা বলেছেন সবশেষ সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে করে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বা প্রেস সচিবের বক্তব্যকে তিনি একরকমের গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবং তিনি এখানে কিছু চাতুর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয় নাই, এটা করিডোর না, এটা প্যাসেজ না, এটা জাতিসংঘ বলেছে চ্যানেল, এখান দিয়ে এই হবে এই হবে। কিন্তু আপনি বলছেন যে আমি ভাত খাই নাই, আমি চাল সিদ্ধ করে খেয়েছি। আপনি বলছেন আমি ভাত খাই নাই, তো আমি চাল সিদ্ধ করে খেয়েছি। তো কথা তো একটাই। তো আপনি যেই নামে যেভাবেই বলেন না কেন, যেই বর্ণনাই দেন না কেন, আপনি এরকম একটা উদ্যোগের সাথে আছেন এবং নানান চাপে তাপে সকল রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ যারা আছেন, যারা জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে সব বিষয়ে কাজ করেন, তারা প্রত্যেকে এটাই বিরোধিতা করেছে। এমনকি সরকারের প্রিয় দল, অঘোষিত সরকারি দল এনসিপি এটার বিরোধিতা করেছে। এবং সবশেষ আমরা সেনাবাহিনীর অবস্থান জানলাম। এই চাপে পড়ে, এই গ্যারাকলে পড়ে এখন যেই ঘটনাগুলো আমরা দেখছি, প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকে বলেছেন যে তোমরা সংযত হও। তো অসংযত কে বানালো তাদেরকে? এই প্রশ্ন যদি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি তাদেরকে অসংযত বানিয়েছেন এতদিন ধরে লাই দিয়ে মাথায় তুলে, তখন তাদেরকে সংযত হতে বলছেন এই বাস্তবতা তৈরি করে। সব মিলে খুবই সংকটময় একটা সময়ের মধ্যে আমরা আছি। কি হবে আমাদের এখন অপেক্ষা। একজন দর্শক ফোনে আছেন, একটু তার ফোনটি নেব। যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মনিরাদা বলছি। জি বলুন, শুনছি আমরা। আমার কথা হচ্ছে আজকে 2 দিন ধরে বাংলাদেশে যে অবস্থা যাচ্ছে, তাতে জামাতও কিছুক্ষণ আগে আপনার ঐক্যের ডাক দিয়েছে, ছাত্ররা ঐক্যের কথা বলতেছে, ভুল বুঝে বলছে। কিন্তু আমার কথা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা, যার উপর আমরা ডিপেন্ড করে 8 তারিখে শপথ গ্রহণের পর উনি বললেন ছাত্ররা ওনাকে এনেছেন, তখন কিন্তু কোন রাজনৈতিক দলের নামে কথা বলে নাই, কিছুই বলে নাই। এখন আসে বলতেছে যে সবাই ঐক্যে আসেন। এই ঐক্যটা হবে কিভাবে? আজকে এই ঐক্যের জন্য কে দেয়? এই যে বাংলাদেশে একটা ক্রাইসিস যাচ্ছে, এটার জন্য সম্পূর্ণ ছাত্ররা, বিশেষ করে নাহিদ সাহেব এবং আসিফ সাহেব, ওনারা একটা বিজনেস করলেন, সবাইকে 5 আগস্ট বাংলাদেশে এনে বড় ধরনের একটা ব্যবসা করলেন, করে ওনারা দল গঠন করলেন। আর মাননীয় উপদেষ্টা এসে বললেন ছাত্ররা ওনাকে এনেছে। তাহলে এখন ঐক্যে কিভাবে হবে? জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, ঐক্য কিভাবে হবে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নটি রাখবার জন্য। আমি ডাক্তার রাকিব আল হাসান এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব যে ঐক্য এখন কিভাবে সম্ভব। আপনাকে আবারও ধন্যবাদ। আমি যিনি দর্শক ফোন করেছেন তাকেও ধন্যবাদ জানাই, উনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। আসলে ঐক্যের কোনো জায়গা আমরা আসলে দেখতেছি না এই মুহূর্তে। কারণ হচ্ছে কি, ধরুন আপনি ঘোলা পানি অনেক ধরুন ঘোলাপোলা করার পরে এখন আসলে মাছ আপনি খুঁজে পাবেন না। আসলে ব্যাপারটা আসলে তাই। ধরুন এই নাজুল্লাহ ওনার আগের আলোচনায় বলেছিল যে আপনি তো ওদেরকে লাই দিয়ে মাথায় উঠেছেন। ধরুন আপনি এই যে মবক্রেসি জিনিসটা, আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস ছিল কি, ধরেন 5ই আগস্টের পরে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ
এবং আমাদের প্রত্যেকটা শক্তির সাথে, কারণ আমরা সবাই গণ অভ্যুত্থানে শক্তি ছিলাম। ধরুন 5ই আগস্টের পর্যন্ত তো আমিও ওদেরকে মানে চোখ বন্ধ করে আমি ওদেরকে সাপোর্ট দিচ্ছিলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি। কিন্তু এখন তো আমি ওদেরকে কোনো সাপোর্ট দিব না। কেন দিব না? কারণ হচ্ছে ধরুন আপনার তো ট্র্যাক আপনি অনেক আগে বিচ্যুত হয়ে গেছেন। এখন হচ্ছে কি ধরুন আপনি ট্র্যাক নিজে বিচ্যুত হয়েছেন, সেটার জন্য তো আমি দায়ী না। কারণ আমি আপনি তো কোনো সুবিধাভোগী না, আমি আপনি তো এই পার্টের অংশ ছিলাম না, কিন্তু আমি তো আপনাকে সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছিলাম। এখন আপনাকে আমরা নানা ধরনের আমরা সাবধানতা করার পরেও, অ্যালার্ট করার পরেও যখন আপনি ঠিক হলেন না, এখন আপনি একটা বিপদের মুখে নিজেরাও পড়ছেন, দেশকেও একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এখন সে জায়গা থেকে আপনাদের অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন আপনারা আবার বলতেছেন যে ঐক্যের দরকার। আপনার সেই পুরনো কথার মতো শ্লোকের মতো সবাই তোরা রাজুতে আয়, এখন আর কেউ রাজুতে নাই। ধরুন আপনি দেখুন, আমি দুটো উদাহরণ আপনাকে দেই। ধরুন তারা পয়লা বৈশাখের ঘটনাটি আপনি যদি দেখেন, পয়লা বৈশাখে তারা দেখুন ফেসবুকে যখন তারা পোস্ট করে, লক্ষ লক্ষ লাইক, শেয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ। আপনি দেখেন পয়লা বৈশাখের শোতে আপনি কয়টা মানুষ হয়েছে আপনি দেখেন। গতকালের ঘটনাটা আপনি দেখেন, সবাই ইসি ঘেরাও করতে গিয়েছে। আপনি ইগল ভিউ, বার্ডস ভিউ যেটা বললে আমরা, সেখানে ভিডিও আপনি দেখবেন, গুনে গুনে আপনি সবগুলো মানুষ গুনতে পারবেন। আপনি 100-150 মানুষ বেশি হবে না। তারা যেখানে কোনো ধরনের সাংবাদিক কনফারেন্স করে বা কিছু করে, আপনি দেখবেন সেখানে সাংবাদিক, ক্যামেরা সব মিলে 300-400 মানুষ এখানে অটোমেটিক হয়ে যায়, তাদেরও 300-400 মানুষ হয় না। তো কেন হয় না? কারণ হচ্ছে কি দেখুন, পাবলিকরে আপনারা যতটা বোকা পাবেন, পাবলিক অতটা বোকা না। কারণ পাবলিকরে আসলে ধরুন 5ই আগস্টটা কেন হয়েছিল, 5ই আগস্টে ধরুন আপনারা যে বলেন এটা আসলে 36 দিনের আন্দোলন, এটা আসলে 36 দিন আন্দোলন না। ধরুন পৃথিবীতে প্রত্যেকটা বিপ্লবের একদম ট্রিগার টাইম পয়েন্টটা হচ্ছে কি ধরুন একদম লাস্ট মোমেন্ট, 10 থেকে 11 মিনিট, মানে 10 থেকে 11 দিন, 15 দিন, 20 দিন। আপনি ধরুন আমি যদি ফুটবল খেলার কথা বলি, 90 মিনিট খেলা হয়, কিন্তু গোল দিতে 30 সেকেন্ড লাগে। আমি যদি ধরেন 14 সালে বিশ্বকাপের কথা বলি, লাস্ট মোমেন্টে যে মারিও গোৎজের গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছে। তো এখন এইগুলো ব্যাপারগুলো হচ্ছে কি ধরেন, এগুলা একটা দেশে গণ অভ্যুত্থানের পিছনে আপনি যদি যারা এগুলোকে মানে পলিটিক্যাল অ্যানালিস্ট, যারা এগুলোকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা এই জাতীয় যারা সায়েন্টিস্টরা, যারা এগুলোকে গবেষণা করে তারা দেখছে, দেখুন গণ অভ্যুত্থান তো আসলে একদিনে হয় না। এবং যে কোনো ধরনের আন্দোলন, মুভমেন্ট, গণ অভ্যুত্থান আমরা যাই বলি না কেন, বিপ্লব, এগুলোতে ধরেন একটা পাজলের মতো। ধরেন আপনাকে 100% পয়েন্ট মিলতে হয়, প্রত্যেকটা পয়েন্ট। এখানে অনেক কিছুর ক্যালকুলেশন আছে। আপনার ধরেন ডোমেস্টিক ক্যালকুলেশন, ইন্টারন্যাশনাল ক্যালকুলেশন, বায়োলেটারাল ক্যালকুলেশন, ফরেন পলিসি, ডিপ্লোমেসি, দিন শেষে তারপর হচ্ছে আপনার লাখও থাকতে হবে। ধরুন 36 দিন আন্দোলন হচ্ছে, বিএনপি তো কম করে না, 28 অক্টোবর 10 লক্ষ মানুষ নিয়ে এসেছে। তারপর এর আগেও হেফাজতের 5 মেয়ের কথা যদি আপনি বলেন, অনেক আন্দোলন এই সরকার বিরুদ্ধে করেছে। 14 সালের ইলেকশনের পরেও বিএনপি টানা 100 দিন হরতাল অবরোধ করেছে, তাও তো বিএনপি সরকার পতন করতে পারেনি, বালুর ট্রাক সরাতে পারেনি, যেটাকে নিয়ে বিএনপিকে ট্রল করা হয়। এখন এই ব্যাপারগুলো হচ্ছে কি ধরুন আপনার প্রত্যেকটা পয়েন্টে মিলতে হয়। এখন গণ অভ্যুত্থান, বিপ্লব এগুলোকে দিন দিন বলে কয় হয় না। এখন আমি আপনি যদি বলি যে 24 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আবার ধরেন এই সরকারের বিরুদ্ধে আমি গণ অভ্যুত্থান করতে চাই বা পরবর্তী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে চাই, আপনি 25 সাল বা 26 সালে করতে পারবেন? এটা সম্ভব না। কারণ আমাদের সর্বশেষ বিপ্লবটা কিন্তু 90 সালে হয়েছিল। তার মানে আমাদের পরবর্তী বিপ্লবের জন্য আমাদের 34 বছর অপেক্ষা করতে হয়েছে। তো আরও এরকম দেখবেন 34 বছর জায়গায় 68 বছর, 104 বছর, 105 বছর, 120 বছর আপনার অপেক্ষা করতে হবে। তো সুতরাং এই মুহূর্তে আসলে যে ক্রাইসিসগুলো, সংকটগুলো তৈরি করেছে, যেটার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী, তার ছায়া সরকার, এই যে পাওয়ার পার্টি কিংবা কিংস পার্টি, এনসিপি দায়ী। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমি যেটা দেখি, এই যে আপনারা সংস্কারের কথা বলছেন, ঐক্যমতের কথা বলছেন, কিন্তু যে জিনিসটা তারা কথা বলছে না শুরুতে, সেটা হচ্ছে কি আমাদের পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা বলছে না, যেটা সবচেয়ে বেশি জরুরি। ধরুন হচ্ছে কি আমি ডান বাম হোয়াট এভার যা খুশি হই না কেন, কিন্তু কিছু মৌলিক বিষয়ে আমার যদি আপনার ঐক্যমত না হয়, তাহলে তখন দিন শেষে আপনার সাথে আমার পাল্টাপাল্টি হবেই। ধরুন এই যে আপনি যদি পলিটিক্যাল অ্যাকোমোডেশন, আমাদের যে রাষ্ট্রীয় এই যে আমি এই যে এতগুলো সংস্কারের কথা বলতেছে না, আমি মনে করি ধরেন এর 95% সংস্কার টিকবে না। আমি থাকলেও আমিও মানবো না। কেন মানবো না আপনাকে বলি। ধরেন এই বেসিক জায়গাগুলো যদি আপনি এক না হন, পলিটিক্যাল অ্যাকোমোডেশন না হন, তাহলে এই সমস্যা 5 বছর 10 বছর পর মানে যুগ পর যুগ, জেনারেশন বা জেনারেশনগুলো চলতে থাকবে। ধরুন হাসিনা কি করেছে, হাসিনা রাষ্ট্রকে এমনভাবে নিয়ে গেছে সেখানে ধরুন হচ্ছে কি চাকরি পরীক্ষা আপনি দিবেন, আপনার চাকরিতে ভেরিফিকেশন হবে আপনার বাবা বিএনপি করতো কিনা, জামাত করতো কিনা, আপনার দাদার কেউ সম্পর্ক আছে কিনা। তো এই ধরনের আপনি একটা যে ক্রোধ, ঘৃণা, আক্রোশ আপনি বংশ পরম্পরা আপনি ছড়িয়ে দিয়েছেন, এখন যদি পরবর্তী সরকার এসে যদি এগুলো করে, তাহলে তো আপনি রীতি উত্তরণ হতে পারবেন না। তো এখন আমাদেরকে একটা জায়গায় আপনাগুলো স্টপ করতে হবে। হয়তো আমি একটু বেশি সাফারার, আপনি একটু কম সাফারার, কিন্তু এটাকে মেনে নিয়ে আপনাকে করতে হবে। আমি একটু শেষ করি 1 মিনিটে। ধরুন হচ্ছে কি আপনার যে পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা আমি বলছি, ধরুন আমাদের দেশে সবচেয়ে বড় ক্রাইসিস কি, 71 সালের পর থেকে আপনি যদি 75 আপনি দেখেন, আমাদের দেশে 75টা কেন হয়েছিল? 75টা হয়েছিল কি স্মুথ পাওয়ার ট্রানজিশনের কারণে, 73 সালে 74 সালে যে ইলেকশনে না হওয়ার কারণে। তো পরবর্তীতে 90 সালে একই কাহিনী, এরশাদ স্বৈরাচার সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, তারপরে এখনও তাই, মূলত পাওয়ার ট্রানজিশন।
এখন আমাদের যদি পাওয়ার ট্রানজিশন যদি স্মুথ না হয়, আমাদের যদি প্রত্যেকটা পলিটিক্যাল স্টেক হোল্ডারদের যদি অ্যাকোমোডেশনটা তৈরি না হয় যে আমরা 5 বছর পর পর আমরা ক্ষমতার জন্য আর বেশি বাগাবাগি করবো না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারদের ক্ষমতা দিয়ে দিব এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটি 90-100 দিন বেশি 20 দিনের বেশি থাকবে না, এই জিনিসটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আপনার মোর দেন 50% সমস্যা সলভড, অটোমেটিকলি সলভড। আপনার অন্য কিছু সংস্কার লাগে না। বাকিগুলো আপনাকে বলি, বাকিগুলো হচ্ছে ধরুন আপনার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন এনআরবি, স্বাধীন দুদক এবং আপনার রাষ্ট্রীয় বাহিনীকে আপনি লেলিয়ে দেওয়া, এই জিনিসগুলো নাগরিকদেরকে আপনি ট্রিগার না করা, হয়রানি না করা, এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে হচ্ছে কি অটোমেটিক অনেক সমস্যা আপনার সলভ হয়ে যায়। বাকিগুলো হচ্ছে কি আপনার প্র্যাকটিসের ব্যাপার, আপনার মাইন্ডসেটের ব্যাপার, আপনার এডুকেশনের ব্যাপার, আপনার কালচারের ব্যাপার। তো সেগুলো একদিন ব্যাপার না, সেগুলো শত শত বছরের ব্যাপার। তো সুতরাং এই জিনিসগুলো যদি আমরা সলভ না করতে পারি তাহলে দিন শেষে এগুলো কোনোটাই সাস্টেনেবল না। জি, জনাব নাজমুল আশরাফ, যেই দর্শক ফোন করেছিলেন সেই প্রশ্নের উত্তর ছোট্ট করে যদি আপনার কাছ থেকেও নেব যে ঐক্য এখন কিভাবে সম্ভব, এটির সাথে যদি জুড়ে দিই আরেকটি প্রশ্ন যে নির্বাচন পেছাতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ করে দেশকে ভিন্ন দিকে নিতে চাইছে। কারা আসলে অনুপ্রবেশ করেছে? প্রথম প্রশ্নের উত্তর দিই যে এখন ঐক্য তৈরি করা কীভাবে সম্ভব। ঐক্যটা হয়েছিল কিন্তু জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে, এবং 5ই অগাস্টের পরে এই ঐক্যটা কিভাবে আস্তে আস্তে অনৈক্যের দিকে গেল, কিভাবে এখন এত বিভাজিত হয়ে গেল, কিভাবে এত বিরোধ তৈরি হলো, সেটা যদি আপনি গত 9.5 মাস পর্যালোচনা করেন, যেটি রাকিব বলেছেন যে এই 36 দিনে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয় না, এর পেছনে দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রাম আছে। এই 16 বছরের লড়াই সংগ্রামে যাদের ত্যাগ, তিতিক্ষা এবং আত্মদান যা কিছু বলি, সেইগুলোকে যারা ছোট করে দেখে, ওই 36 দিনের মধ্যে শেষে 16 দিন এবং সেই 16 দিনের মধ্যে 5ই অগাস্ট শেষ দিন যেটি, এবং ওই সময়ে যারা কেউ কোনোদিন তাদেরকে চিনত না, গত 16 বছর তারা লড়াই সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছেন, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, বাট সেই মানুষগুলোর সামনে ছিল, তারা সকল কৃতিত্ব নিয়ে নিল, সকল ক্ষমতা তাদের হাতে মানে চলে গেল, এবং তারা মানে কোনো আইনি, সাংবিধানিক, প্রশাসনিক কোনো কাঠামোর মধ্যে না থেকেও যতদিন না দল গঠন করেছে ততদিন পর্যন্ত তাদের হুকুমে দেশ চলত, তারা যা বলতো সরকার তাই করত, এবং তারা সব কিছুকে কি বলবো এটাকে, মানে একটা রাষ্ট্র, তো রাষ্ট্রের কিছু কাঠামো আছে, বিধিবিধান আছে, বিভিন্ন বাহিনী আছে, সামরিক প্রশাসন, বেসামরিক প্রশাসন আছে, অনেক কর্তৃপক্ষ আছে, প্রতিষ্ঠান আছে, কোনো কিছুকেই তা তোয়াক্কা করতো না, সব কিছু যেন তাদের ইচ্ছা মতো চলবে, না হলে পরে মব তৈরি করা হবে এবং সেই মবের কাছে আত্মসমর্পণ করে সরকার সেটা মানবে। এইভাবে যখন একটা পক্ষ, এই পুরো ছাত্র জনতার অভ্যুত্থানের একটা অংশ এইভাবে সব কিছু নিজের হাতে নিয়ে নিল এবং সরকার তাতে মদত দিল, এবং আমরা দেখলাম ওই শক্তিতে শক্তিমান হয়ে যে আমরা সব কিছু পারি, তারা সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে এমন সব কথা বলল, এমন সব কীর্তিকলাপ আমরা দেখলাম, তাতে করে মনে হলো যে তাদের কাছে একটা রাষ্ট্রের কোনো কিছুই তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না, বা মানে তারা চাইলে, ধরেন আপনি যদি আইনের শাসন, সাংবিধানিক ব্যবস্থার কথা বলেন, বাংলাদেশে কোনো পক্ষের পক্ষে কি সম্ভব যে সব কিছু আমার কথা মতো উঠবে আর বসবে? কিন্তু আমরা কিছু মানুষের তৎপরতা দেখলাম গোটা রাষ্ট্রের সব কিছু তাদের কথায় উঠতে এবং বসতে হবে, না হলে পরে আমি যাকে তাকে যেভাবে খুশি সমালোচনা করব, আক্রমণ করব, তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আনব, এবং সেই জায়গায় যেই সেনাবাহিনী সহযোগিতা না করলে এই অভ্যুত্থান হতো না, সেই সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে কতভাবে আক্রমণ করা হয়েছে, কতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কত রকমের অপবাদ দেওয়া হচ্ছে, সেগুলো আমরা দেখেছি। তারা এগুলো নীরবে সহ্য করেছে। 16 বছর সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি আপনার সংগ্রাম করেছে যে দলটি, বিএনপি, তাদেরকে যখন তুচ্ছতাচ্ছিল্য করা হয় তারাও কিন্তু সেগুলো মেনে নিয়েছে। ফলে আমি যাদের প্রতি এরকম তুচ্ছতাচ্ছিল্য এবং যাদেরকে অবমাননা করে কতিপয় ব্যক্তির হাতে সকল ক্ষমতা এবং সব কিছু করার মানে ম্যান্ডেট সরকার দিয়ে দিল, তখন অন্য সব পক্ষগুলো কিন্তু আস্তে আস্তে সরে গেল, এইভাবে অনৈক্যটা তৈরি হলো, এবং সেই অনৈক্যের আমরা বেশ মানে স্পষ্ট চিত্র এখন নানানভাবে দেখছি, নানান কর্মসূচিতে, কথাবার্তা ইত্যাদি। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থায়ী কমিটির সদস্য, যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় এই সরকারকে আমরা সহযোগিতা করব না। এখন এই সরকারটা তৈরি হয়েছে সকল দলের সমর্থনে, টিকে আছে সকল দলের সমর্থনে, এবং এখন পর্যন্ত
সচল আছে সকল দলের সহযোগিতা এবং সমর্থনে। সমালোচনা এক জিনিস আর সমর্থন দেয়া না দেয়া এক জিনিস। বিএনপির মতো দল যদি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয়, এই সরকার কি টিকবে? সেনাবাহিনী যদি এই সরকারকে সহযোগিতা না করে, এই সরকার কি টিকবে? ফলে এই যে বন্ধনটা ছিল 5ই অগাস্ট পর্যন্ত আন্দোলনে এবং পরবর্তী সময়ে, এটাকে কারা নষ্ট করলো, সেই উত্তর যদি আপনি খুঁজবেন, তারাই হচ্ছে এই অনৈক্যের জন্য দায়ী। একজন দর্শক আছেন ফোনে, তার ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মাহাদি বলছি। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বলা হচ্ছে যে এই আন্দোলনে প্রায় 2000 জন মারা গেছে আর কি। এই পরিসংখ্যান নিয়েও বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। 1400, কখনো বলছে 850, স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিভিন্ন তথ্য। যাই হোক, আমি সেই তথ্যের বিতর্কে যাচ্ছি না। আমার প্রশ্ন হলো যে 2000 জন মারা গিয়েছে, এখন পর্যন্ত সেই তালিকাটা আমরা, স্পষ্ট তালিকা, তাদের নাম, ঠিকানা, বাবা মার পরিচয়, এটা আমরা এটা পেলাম না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে 2000 জন মারা গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা এই যে নিহতদের আত্মীয় আছে, আহতদের আত্মীয় স্বজনকে কিংবা আহত তাদের কিন্তু মিডিয়ার সামনে দেখতেছি না। এখন তো এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো মিডিয়া, এত সাংবাদিক, এই যে নিহত হয়ে গেছে, যার সন্তান মারা গেছে, তার বাবা এসে তার মিডিয়ার সামনে আমরা কথা বলতে শুনছি না, তার কোনো ভাইকে এসে শুনছি না যে আমার ভাই এভাবে মারা গিয়েছে। আরেকটা জিনিস হলো যে আমরা শুনেছিলাম গত আন্দোলনে 7 জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলিতে মারা হয়েছিল, এরকম প্রচারণাও হয়েছিল। এটা তো ঢাকার মধ্যে হয়েছিল। তাহলে ওই শিশুদের যে 7 জনকে মারা গেল, তার বাবা মার তো ঢাকাতেই আছেন, তাদের তো মিডিয়ার সামনে আনলেও তো আমরা স্পষ্ট। জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর ছোট্ট করে আপনার কাছে নেব রাকিব আল হাসান, কিন্তু তার আগে যে এই যে তথ্য নিয়ে কথা বলছে, তথ্যের আসলে অনেক গুজব, অনেক ধরনের তথ্য কিন্তু আমরা পাচ্ছি, অনেক ধরনের গুজবও পাচ্ছি। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন, কু হচ্ছে, এটা সেটা অনেক কিছু। এই যে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, তাতে মানুষের মনে কিন্তু উদ্বেগ, অজানা একটি আশঙ্কা, ভয় কাজ করছে। এটি নিয়ে, এই পরিস্থিতি নিয়ে আপনার রাজনৈতিক বিশ্লেষণটা একটু শুনতে যাব। আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। শেষ মুহূর্তে আমি ওনার প্রশ্নটি একটু 30 সেকেন্ডে বলি। সেটা হচ্ছে ধরুন মানে 2000, 1400, 800 হোয়াট এভার যাই হোক না কেন, এখানে একটা ম্যাস কিলিং হয়েছে, এতটুকু সত্য। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন এটা তো দৃশ্যমান ছিল। আর জাতিসংঘের রিপোর্টটা যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি 1400, এখন সরকার কেন করতে পারলো না, এটা একেবারে সরকারের ব্যর্থতা। আর যাদেরকে মিডিয়াতে দেখতে পাচ্ছেন না বা পাওয়ার কথা ছিল, আপনার যে মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমাদেরও সেম কথা, কেন আসতে পারছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যারা আহত, তারাও কিন্তু সেবা পাচ্ছে না, তাদের চিকিৎসাটা প্রপারলি হচ্ছে না, এবং তারা অনেক অভিযোগ করতেছে। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আপনার এই স্টেক হোল্ডারদেরকে, যারা এই আন্দোলনের, যারা জীবিত আছে, তারা তো সরকারে গেল, তারা তো সব ক্ষমতা ভোগ করতেছে, এবং যারা নিহত পরিবারের কিন্তু খুব বেশি আমরা খুব দেখতেছি না, এবং তাদের বেশিরভাগই অভিযোগ তারা কিন্তু সাহায্য পাচ্ছে না, তারা স্বীকৃতি পাচ্ছে না। তো এখন এটা তো ব্যালেন্স করার তো সরকার দায়িত্ব ছিল, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি ছিল? জুলাই হত্যাকাণ্ডের বিচার, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং আমাদের সংস্কার করা। তো বাকি দূরে তো পারে না, এটাও তার একটা চূড়ান্ত ব্যস্ততা। এবার আপনার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে দেখুন, আপনি গুজব অনেক কিছু বলতেছেন। তার আগে আমি আর একটু কথা আপনার সাথে যোগ করতে চাই। দেখুন, বারবারই বিএনপি কিন্তু বলতেছে যে আমরা যদি সরকারের সমর্থন উঠাই নিব, সমর্থন রাখবো না, বা আমরা কিন্তু হার্ডলাইনে চলে যাব। ধরুন একটা কথা শুনলে এটা হয়তো যারা এনসিপি বা সরকারের লোক তারাও হাসাহাসি করতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তব, রিয়েলিটি হচ্ছে এটা। যদি আজকে যদি বিএনপি যদি ধরেন এই সরকারের বিরুদ্ধে খুব হার্ডলাইনে চলে যায়, এই সরকার 24 ঘন্টা টিকতে খুব কষ্ট হবে। এটা হচ্ছে একেবারে বাস্তবতা। কারণ কি আপনাকে বলি, কারণ হচ্ছে ধরুন, এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে বিএনপি করতেছে না। বিএনপি করতেছে না এই কারণেই, ধরেন বিএনপি নামে বিএনপি সরকার পতন করে ফেললো বা এই সরকার কুটে ফেললো, তারপরের বাস্তবতাটা কি হবে? কারণ বিএনপি তো আসলে ক্ষমতা কখন যেতে চায়, ইলেকটেড প্রসেসে যেতে চায়। তারপরে যে কেওয়াজ হবে বা তারপরে পরিস্থিতি, ধরুন একটা কেওয়াজ লাগার আগ পর্যন্ত, একটা যুদ্ধ, একটা সংঘাত আগার আগ পর্যন্ত, আপনার সাথে আমার জগার পর্যন্ত থাকা অবস্থায় এটা আমার আপনার হাতে নিয়ন্ত্রণ থাকে, তারপরে নিয়ন্ত্রণ কিন্তু কারো হাতে থাকে না। এখন বিএনপি হচ্ছে একটা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট। বিএনপির গত 17 বছরের মূল ফাইটটা ছিল কিন্তু ডেমোক্রেসি নিয়ে, একটা সুষ্ঠু ভোট, সুষ্ঠুভাবে ক্ষমতায় যাওয়া। এখন এই কারণে বিএনপি আসলে যাচ্ছে না, কারণ তারপর পরিস্থিতির জন্য কেউ আসলে প্রস্তুত না, কেউ আসলে চাচ্ছে না। এখন সেই প্রসঙ্গের সাথে আপনার যোগসূত্র মিলে আপনার কু এবং সেনাপ্রধানের পদত্যাগ, সেনাপ্রধানকে বরখাস্ত এবং ডক্টর ইউনূসকে, দেখুন আসলে ধরুন আমাদের, যেটা আপনাকে আমি আগে 2 পর্বে বলেছিলাম, যে আসলে একটা রাষ্ট্র কখনো ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক হতে পারে না। ধরুন রাষ্ট্র ব্যবস্থাটা তো আসলে শত শত বছরের গবেষণাটার ফসল। এখানে নানা ধরনের ইনস্টিটিউশন কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন হচ্ছে ধরুন আপনি যদি ফেসবুক এবং ইউটিউব দিয়ে রাষ্ট্র চালাতে চান, তুই যে আজকে ওরে খেয়ে ফেল, ওরে মেরে ফেল, তো এটা দিয়ে যদি রাষ্ট্র, আবার আপনি বলেছেন কেন মবক্রেসি করিস, তুই মবে সর্দার হয়ে তুই কথা বলতেছিস, তো এবার তো আসলে রাষ্ট্র ব্যবস্থা আসলে চলতে পারে না। এখন দেখুন আমি 10 সেকেন্ড শেষ করি। এখন আপনি দেখেন, এখন এই যে গুজব টুজব এগুলো ছড়াচ্ছে, এগুলো পিপলকে আসলে টিকার করা। আর যেহেতু ধরুন এটা তারাই ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে? দেখুন তাদের যদি জনসমর্থন কমে যাচ্ছে, আপনি যেন তাদেরকে সাপোর্ট দেন, এই কারণে তারা শেষ বড় হিসেবে তারা করতেছে। আরো 10 সেকেন্ড শেষ করে আপনাকে বলি,
দেখুন আমাদের এই বাস্তবতা যদি আমি আপনাকে শেষ কথা দিয়ে শেষ করি এটা, সেটা যদি ধরুন আমাদের যদি আজকে এই সেনা প্রধানের কিন্তু আমাদের সেনাবাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে অনেক সময় ছিল, অনেক সুযোগ ছিল তাদের ক্ষমতায় হস্তান্তর করা। এই মুহূর্তে যদি বাংলাদেশ তারা যে আশঙ্কাটি প্রকাশ করছে, যদি আজকে সেনাবাহিনী প্রধান বা অন্য কোনো একটা শক্তি যদি তৃতীয় শক্তি এখানে গেম খেলে ফেলে, এটার জন্য সরকারে দায়ী। আবারও বলি এটার জন্য সরকারে দায়ী। আমি জনাব নাজমুল্লাহ সাহেব, একদম সময় একদমই শেষ। আপনার কাছে অনেক প্রশ্ন ছিল, একটি প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। যে ঐক্যমত্যের আর কি, যে উত্তপ্ত রাজনীতি, ঐক্যমত্যের ভবিষ্যৎ কি, আপনি যদি খুব অল্প ভাষায় বলেন। এখন যেসব ভূমিকার কথা আমরা আলোচনা করলাম, আরও অনেক আছে গত 9 মাসের, এই ভূমিকাগুলো যদি সংশোধন হয়, প্রত্যেকটা পক্ষ, সরকার, বিরোধী দল, অভ্যুত্থানকারী শক্তি, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিভিন্ন বেসামরিক বাহিনী, আমাদের জনপ্রশাসন, এরকম সব পক্ষের মধ্যে যদি সেই সদিচ্ছা থাকে যে আমরা দেশটাকে আরেক ধাপে নিয়ে যাব 5ই আগস্টের আগের চেয়ে, এবং তার জন্য কি করতে হবে আমাকে, তার জন্য তো আমাকে একটা মানে কি বলবো, শাসন ব্যবস্থা গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, জনসমর্থিত ওই ব্যবস্থা যেতে হবে। ওই ব্যবস্থায় গিয়ে আমরা আস্তে আস্তে বাকি সবকিছু আগের চেয়ে ভালো অবস্থা নেব। তার জন্য দরকার নির্বাচন। ফলে নির্বাচন হচ্ছে ফার্স্ট স্টেপ ওই পর্যায়ে যাওয়ার জন্য। সেটা না হওয়া পর্যন্ত এরকম কেওয়াস থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি, আসলে সময় আর দিতে পারছি না। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।